ভোর 4টে বাজতে না বাজতেই মৌমিতার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। আর মৌমিতা কোনো রকমে চোখ খুলে অ্যালার্ম বন্ধ করে। আর তার ঘুম থেকে উঠতে ইচ্ছা না হলেও সে বহু কষ্ট করে বিছানা থেকে নেমে সোজা তার মেজ যা তিতলির ঘরে চলে যায়। কিরে তিতলি, ভোর 4টে বেজে গেছে, তাড়াতাড়ি উঠে পড়। আরে ওঠ ওঠ, দেরি করিস না, তাড়াতাড়ি ওঠ, বেশি দেরি করলে কিন্তু চলবে না। মৌমিতার ডাক শুনে তিতলিও তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে। উফ, ভীষণ ঘুম পাচ্ছে, দাঁড়াও আমি তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে আসি, তা না হলে আমার ঘুমের ঘোর কাটবে না। তুমি ততক্ষণে অহনা আর বাবলিকে ডেকে নিয়ে এসো। এই বলে তিতলি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। অন্যদিকে মৌমিতা তার বাকি দুই যা অহনা এবং বাবলিকেও ঘুম থেকে ডেকে তোলে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চার বৌমা ফ্রেশ হওয়ার পর বড় বড় 4টে ঢোল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আর তারা নিজেদের শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে ঢোল বাজাতে শুরু করে। কি হলো, তোদের গায়ে কি জোর নেই? আরো জোরে জোরে ঢোল বাজাতে হবে, যাতে পাড়ার সবাই ঘুম থেকে উঠে পড়ে। আজকে আমরা সবাইকে বিরক্ত করব। আমরা কাউকে ভোর 4টের পর কিছুতেই ঘুমাতে দেব না। আরো জোরে জোরে ঢোল বাজা। এই বলে চার বৌমা আরো জোরে জোরে ঢোল বাজাতে শুরু করে, যার ফলে সেই ঢোলের আওয়াজে পাড়া প্রতিবেশী প্রত্যেকের ঘুম ভেঙে যায়। আর পাড়া সকলেই আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে চার বৌমার শ্বশুর বাড়ির লোকেরাও একে একে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। আর তারা বাইরে বেরিয়ে দেখে পাড়া প্রতিবেশী সবাই চার বৌমার উপর ভীষণ পরিমাণে রাগারাগি করছে। আরে তোমরা কি শুরু করেছো? ভোরবেলা ঘুম থেকে উঠে তোমরা আমাদেরকে বিরক্ত করছো কেন? তোমরা নিজেরা ঘুমাবে না বলে আমাদেরও কি ঘুমাতে দেবে না? এই যে দিদি, আমরা চার বৌমা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমাদেরকে বিরক্ত করছে, কিন্তু আজ ওরা বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে, বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে। তোমরা কি শুরু করেছো? এরকম ভাবে সাত সকালে ঘুম থেকে উঠে তোমরা পাড়া প্রতিবেশী সবাইকে বিরক্ত করবে? তোমাদের কি আর কোনো কাজ নেই? ভোরবেলা ঘুম থেকে উঠে তোমরা ঢোল বাজাতে শুরু করেছো কেন? তোমরা কি এগুলো ঠিক করছো? আমরা যা করছি বেশ করছি। আমরা এভাবেই পাড়ার সবাইকে বিরক্ত করব। আমরা প্রত্যেকদিন ভোরবেলায় ঘুম থেকে উঠব আর পাড়ার সবাইকে ঘুম থেকে ডেকে তুলব, যাতে কেউ ভোর 4টের পর ঘুমাতে না পারে। আর আমরা এরকম করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারাই তো আমাদেরকে এসব করতে বাধ্য করেছেন। মৌমিতা এবং তার বাকি 3 জায়ের মুখে এরকম কথা শুনে তাদের পরিবারের সকলে এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকেই ভীষণই অবাক হয়। আসলে 2-1 মাস আগেই মৌমিতা, তিতলি, অহনা এবং বাবলি চার বৌমা একসঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। আর চার বৌমা একসঙ্গে শ্বশুর বাড়িতে আসার ফলে পাপিয়া দেবী মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে মনে করে এবার তার চার বৌমা গুছিয়ে সংসার করবে। কিন্তু পাপিয়া দেবীর সমস্ত আশাতে জল পড়ে যায়, কারণ মৌমিতা, তিতলি, অহনা এবং বাবলি চারজনেরই বেলা পর্যন্ত ঘুমানোর বাজে অভ্যাস ছিল। সকাল 8টা বেজে গেল, এখনো পর্যন্ত আমার চার বৌমার কেউই ঘুম থেকে উঠলো না। 7টার সময় ঘুম থেকে উঠে ওদেরকে 1000 বার করে ডাকলাম, কিন্তু কেউ উঠতেই চাইছে না। কি হলো মা, আমাদের খাবার এখনো রেডি হলো না? আমাদের তো দেরি হচ্ছে। 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে না বেরোলে আমাদের কিন্তু অফিস যেতে লেট হয়ে যাবে। আমাদের খাবার কোথায়? তোরা কি ভুলে যাচ্ছিস তোদের 4 জনের এখন বিয়ে হয়ে গেছে? আর বিয়ের পরও তোরা আমাকে বলছিস খাবার কোথায়? তোরা তো নিজেদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। এত বেলা হয়ে গেল, এখনো 4 জনের কেউ ঘুম থেকেই উঠছে না। কালকে রাতে বারবার করে বলে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তোদের জন্য খাবার রান্না করতে। ঠিক আছে মা, তুমি চেঁচামেচি করো না। মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের জন্য ওরা 4 জন এখনো ক্লান্ত আছে। ওদেরকে একটু সময় দাও, দেখবে ওরা ধীরে ধীরে সংসারের সমস্ত দায়িত্ব সামলে নিতে শিখে যাবে। আর তুমি চিন্তা করো না, আমরা বাইরে থেকে খাবার খেয়ে নেবো। এই বলে রাকেশ, অনিমেষ, সুরেশ এবং অনির্বাণ 4 ভাই অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পাপিয়া দেবী প্রচন্ড রাগান্বিত অবস্থায় সোফার উপর বসে বসে চার বৌমার ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেলা 12টা বেজে যায়। আর 12টার সময় চার বৌমা ঘুম থেকে উঠে স্নান করে সাজগোজ করে যখন রুমের বাইরে বেরিয়ে আসে, তখন দুপুর 1টা বাজে। তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, এটা তোমাদের বাবার বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়িতে বেলা 1টার সময় তোমরা ঘুম থেকে উঠছো। কাল থেকে তোমরা সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বে। এখন তোমরা শ্বশুর বাড়িতে নতুন, তাই আমি এই বিষয় নিয়ে কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কিছু বলতে পারিনি, কিন্তু আজকে না বলে থাকতে পারলাম না।
আসলে মা, বাপের বাড়িতে আমরা চারজনই অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম, সেই জন্য আমরা চাইলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি না। তবে আপনি চিন্তা করবেন না, কাল থেকে আমরা চার বউ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো। ঠিক আছে, এবার হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? সকাল থেকে এখনো পর্যন্ত পেটে খাবারের একটা দানাও পড়েনি। তাড়াতাড়ি গিয়ে দুপুরের রান্নাটা করো। পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেখো দুপুরের খাবার খেয়ে সবাই এবার ঘুমাতে যাবে, আর আমার বাড়ির চার বৌমার এখন সকাল হলো। এভাবে রাগে গজগজ করতে করতে পাপিয়া দেবী সেখান থেকে চলে যায়। অন্যদিকে চার বৌমা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। আর সেদিন রাত্রিবেলা যখন বাড়ির ছেলেরা অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তারাও নিজের নিজের স্ত্রীদেরকে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য ভীষণই বকাবকি করে। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটে। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। চার বৌমা কিছুতেই সকালবেলা ঘুম থেকে ওঠে না। তাই একদিন বাড়ির ছেলেরা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তোমরা যদি কালকে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে না পেরেছো, তাহলে কিন্তু তোমরা এই বাড়িতে থাকার কোনো জায়গা পাবে না। আর তোমরা যদি বেলা পর্যন্ত ঘুমাতে চাও, তাহলে যে যার বাপের বাড়ি চলে যাও, আর সেখানে গিয়ে বেলা পর্যন্ত ঘুমাও। কিন্তু এই বাড়িতে থাকতে হলে তোমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে। এভাবেই চার বৌমাকে বকাবকি করা হলে চার বৌমা ভীষণই রেগে যায়। কিন্তু সেই সময় তারা মুখ থেকে কোনো রকম টু শব্দ বের করে না। তবে চারজনে ঘুমাতে যাওয়ার আগে এক জায়গায় হয়ে একটা প্ল্যান করে। আমার ভীষণ রাগ হচ্ছে। আমার বাবা মাকে ফোন করে বললাম যে আমি এখানে থাকবো না, আমি বাড়ি ফিরে যাব। কিন্তু বাবা মাও আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল। এখন চাইলেও আমি বাপের বাড়ি যেতে পারবো না। আরে বিয়ে করেছি মানে নিজেদের ইচ্ছে মতো ঘুমাতেও পারবো না বলতো? আমার কাছে একটা দুর্দান্ত আইডিয়া আছে। আমাদেরকে ওরা নিজেদের ইচ্ছা মতো ঘুমাতে দেবে না, তাই তো? আমরাও তাহলে এই বাড়ির লোকেদেরকে শান্তি করে ঘুমাতে দেব না। তারপর ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল। কাল থেকে আমরা ভোর 4টের সময় ঘুম থেকে উঠবো। আর তারপর এভাবেই তিতলি নিজের প্ল্যানের কথা তার তিন যাকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। আর পরের দিন ভোরবেলা থেকেই চার বৌমা নিজেদের প্ল্যান মাফিক কাজ শুরু করে দেয়। ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার পর চার বৌমা সোজা রান্নাঘরে চলে যায়। চল আমরা বাসন মাজা শুরু করি। আর বাসন মাজার নাম করে আমরা ভীষণ জোরে জোরে বাসনপত্রের শব্দ করব, তাহলে সবার ঘুম ভেঙে যাবে। এই বলে মৌমিতা, তিতলি, অহনে এবং বাবলি ভীষণ জোরে জোরে বাসনপত্রের শব্দ করতে শুরু করে, যার ফলে বাড়ির দু একজন ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু সেদিন তাদের চার বৌমাকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে দেখে তারা রেগে যাওয়ার বদলে মনে মনে খুবই খুশি হয়। তাই কেউ কোনো কথা না বলে আবার নিজেদের ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। বাসনপত্রের শব্দ করে কোনো লাভ হলো না, কাল থেকে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। আর সেদিন যখন 7টা বাজতেই বাড়ির সবাই ঘুম থেকে ওঠে, তখন সবাই মিলে বাড়ির চার বৌমার খুবই প্রশংসা করে। কারণ আজকে তারা সবাই ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছে, তাই সময় মতো বাড়ির ছেলেরা পেট ভরে খাবার খেয়ে অফিসেও যেতে পারে। তবে পরের দিন ভোরবেলা চার বৌমা ঘুম থেকে উঠে বড় বড় স্পিকারে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেয়। আরে ভলিউম আরো বেশি বাড়িয়ে দে, যাতে আমাদের বাড়ির কেউ ঘুমাতে না পারে। আর আজকে আমরা চারজনে রবীন্দ্রসঙ্গীতে নাচ করব। তোরা যেরকম ইচ্ছা নাচ কর, কোনো সমস্যা নেই। যত বেশি পারিস তত বেশি লাফালাফি কর, তাহলে দেখবি সবার ঘুম ভেঙে যাবে। এই বলে চার বৌমা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে ভীষণ জোরে জোরে লাফালাফি করতে শুরু করে, যার ফলে বাড়ির সকলে সেদিন বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি শুরু করেছো তোমরা? এত জোরে গান চালিয়ে তোমরা নাচানাচি করছো কেন? হ্যাঁ, আপনি তো জানেন মা, আমরা কেউ সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। আমাদের তো বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই আমরা সেই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করছি। এরকম ভোরবেলা ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীতে নাচানাচি করছি। এই কথা শুনে বাড়ির কেউ আর কিছু বলতে পারে না। তারা চুপচাপ নিজেদের ঘরে গিয়ে কানে তুলো গুজে ঘুমিয়ে পড়ে। সেই দিনটা কাটে। আর পরের দিন আবার ভোরবেলা ঘুম থেকে উঠে চার বৌমা নিজেদের পরিবার সহ গোটা পাড়াকে বিরক্ত করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। আর তারা বড় বড় ঢোল বাজাতে শুরু করে। এভাবেই চার বৌমা নিজেদের পরিবার সহ গোটা পাড়াকে অতিষ্ঠ করে তোলে। তোমরা যদি আমাদেরকে আমাদের ইচ্ছা মতো ঘুমাতে না দাও, তাহলে আমরা এরকমই কিছু না কিছু করে সবার ঘুম নষ্ট করে দেব। এবার দেখো তোমরা কি করবে, আমাদেরকে বেলা পর্যন্ত ঘুমাতে দেবে? মৌমিতা এবং তার তিন জায়ের মুখে এরকম কথা শুনে তাদের পরিবারের লোকেরা ভীষণই রেগে যায়। তাই এবার পাপিয়া দেবী মনে মনে তার চার বৌমাকে সাহায্য করবে বলে ঠিক করে। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমাদের যত বেলা পর্যন্ত ইচ্ছা তোমরা ঘুমাতে পারো। আমরা আর তোমাদেরকে ঘুম থেকে ডেকে তুলবো না। তবে এরপর থেকে তোমরা কিন্তু আমাদের কাউকে বিরক্ত করবে না।
বিশেষ করে পাড়া প্রতিবেশীকে তোমরা বিরক্ত করবে না। এই শুনে চার বৌমা খুবই খুশি হয়। তারা মনে করে হয়তো তারা নিজেদের শ্বশুরবাড়ির পরিবারকে জব্দ করতে পেরেছে। কিন্তু পরের দিন বেলা 1টার সময় যখন চার বৌমা ঘুম থেকে ওঠে, তখন তারা দেখে যে তাদের পরিবারের প্রত্যেকে অর্থাৎ শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং তাদের স্বামীরা সবাই ঘুমাচ্ছে, যা দেখে চার বৌমা ভীষণই অবাক হয়। আর সেদিন তারা চারজনে মিলে বাড়ির সবাইকে ডাকাডাকি করলেও সেদিন কেউ কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। এটা কি হলো, কিছু বুঝতে পারছি না তো। আমাদের পরিবারের কেউ তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। দুপুর 3টে বেজে গেল কিন্তু কেউ ঘুম থেকে উঠছে না কেন? আর আমাদের বরেরাও তো আজকে অফিসে গেল না। কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। এভাবে দেখতে দেখতে বিকাল 5টা বেজে যায়। আর তখন একে একে বাড়ির প্রত্যেকে ঘুম থেকে উঠে আসে। আচ্ছা, তোমরা কি শুরু করেছো? তোমরা তো এত বেলা পর্যন্ত ঘুমাও না, তাহলে আজকে তোমাদের কি হলো? বিকাল 5টার সময় কেউ কখনো ঘুম থেকে ওঠে? কেন, তোমরা তোমাদের ইচ্ছা মতো বেলা পর্যন্ত ঘুমাতে পারো, তাহলে আমরা পারবো না কেন? আজ থেকে আমরাও বেলা পর্যন্ত ঘুমাবো। রাকেশের কথা শুনে মৌমিতা কিংবা তার জায়েরা কোনো কথা বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। আর চার বৌমা দুপুর 12টা-1টার মধ্যে ঘুম থেকে উঠে পড়লেও বাড়ির বাকি সদস্যরা বিকাল বেলার আগে কিছুতেই ঘুম থেকে ওঠে না। কিন্তু চার বৌমার তাতে কিছু করারও থাকে না। আর একদিন বলছি, রাকেশ, আজকে আমার জন্মদিন, তাই বাড়িতে পার্টি হবে তো? পার্টি? কিসের পার্টি? আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। 1 মাস ধরে আমরা অফিসে যাইনি বলে আমাদের 4জনকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর আমাদের কাছে জমানো যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে বাড়িটাও আমাদেরকে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ বৌদি, আসলে প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় ঘুম থেকে ওঠা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা চাইলেও আর সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে যেতে পারবো না। এখন আমাদের জীবনে ঘুমটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক তোমাদের মতো। এই কথা শুনে বাড়ির চার বউ নিজেদের ভুল বুঝতে পারে। আর তারা তখনই হাত জোড় করে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এমনকি তারা ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর কান্নাকাটি করার দরকার নেই। আমরা শুধুমাত্র তোমাদেরকে ভুল বোঝানোর জন্য এরকম নাটকটা করেছি। আমরা অফিস থেকে 1 মাস ছুটি নিয়েছিলাম, আমাদের চাকরি যায়নি। কাল থেকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আবার অফিসে যাব। এই শুনে তারা চার বউ খুবই খুশি হয়। আর পরের দিন সকাল 7টার আগেই চার বৌমা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়। তারা চারজনে মিলে সংসারের সমস্ত কাজকর্ম করে সময় মতো রান্না বান্না করে এবং বাড়ির সবাইকে খাবার পরিবেশন করে। এভাবেই 2-4 দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে তাদের চারজনের বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস পুরোপুরি ভাবে চলে যায়, যার ফলে চার বউ এখন হাসি খুশি শ্বশুর বাড়িতে বসবাস করতে থাকে। এই সুমিতা, স্নান করতে যাবি না পুকুরে? তাড়াতাড়ি চল, আমাদের সব বান্ধবীরা অপেক্ষা করছে। একটু পরে বৃষ্টি পড়বে, তখন আর স্নান করতে যেতে পারবো না। আমাদের সব বন্ধুরা পুকুর পাড়ে অপেক্ষা করছে, চল। আরে বাবা যাচ্ছি, একটু অপেক্ষা কর। শাশুড়ি আর বরের সব রান্নাগুলো আমি করে দিই, তারপরে পুকুর পাড়ে আসছি। আর না হয় তুই আগে স্নান করতে চলে যা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তার মানে তোর এখন অনেক সময় লাগবে। আমি তাহলে পুকুর পাড়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এমনিতেও তুই বর্ষার মধ্যে পুকুরে স্নান করতে ভালোবাসিস। এই বলে দোলন পুকুর পাড়ে স্নান করার জন্য চলে যায়। সেখানে গিয়ে সে তার বান্ধবীদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে পড়ে। বর্ষাকালের কালো মেঘ আকাশে ঘনিয়ে আসে। ঠিক এমন সময় সুমিতা রান্না শেষ করে হাতে গামছা নিয়ে পুকুরে স্নান করতে যাবে বলে তৈরি হয়। সে অত্যন্ত সুন্দরী হওয়ায় সে সবসময় সেজে গুছে বাড়ির বাইরে বেরোতে ভালোবাসতো। তাই পুকুর পাড়ে স্নান করতে যাওয়ার আগে সে ভালো করে মুখের মধ্যে ফেস পাউডার এবং লিপস্টিক মেখে নেয়। নিজের বৌমার এরকম কীর্তিকলাপ দেখে তার শাশুড়ি মা রত্না দেবী সেখানে আসে। তুমি আচ্ছা বোকা পাঠা মেয়ে তো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই দেখছি। পুকুরে স্নান করতে যাওয়ার আগে কেউ এরকম ভাবে সেজে গুজে যায়? তার উপর এমন বর্ষাকাল, তোমার মেকআপ তো এমনিতেই ধুয়ে চলে যাবে। বর্ষাকাল তো কি হয়েছে মা, আমি কি সাজতে পারবো না? আমার মেকআপ পুরো ওয়াটারপ্রুফ, তাই বৃষ্টির জল হোক কিংবা পুকুরের জল, কোনো জলেই আমার মেকআপ উঠে যাবে না। অন্যদিকে তার সমস্ত বন্ধুরা পুকুরে স্নান করতে করতে সুমিতার জন্য অপেক্ষা করতে থাকে। এই দোলন, তুই যে বললি সুমিতা নাকি এক্ষুনি স্নান করতে আসবে, প্রায় আধ ঘন্টা তো হয়ে গেল, এখনো সুমিতা স্নান করতে আসলো না। এরপর বৃষ্টির মধ্যে পুকুরে চুবে বসে থাকলে আমাদের কিন্তু শরীর খারাপ করবে। হ্যাঁ তাই তো দেখছি, একটু পরে গ্রামের সমস্ত লোকেরা চাষবাস করে আবার পুকুরে হাত পা ধুতে আসবে। তখন যদি আমাদেরকে এই অবস্থায় দেখে নেয় তাহলে কি হবে ভাবতে পারছিস? চল চল, তাহলে আমরা বাড়িতে চলে যাই। ও যখন আসবে তখন ও একাই পুকুরে স্নান করে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাবে।
এই বলে তারা স্নান করে পুকুর থেকে উঠে আসবে সেই সময় সুমিতা সেখানে চলে আসে। তারা সুমিতাকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সুমিতা বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করতে এসেও পুকুরে নামে না। সে পুকুর ধারে বসে জলে নিজের সুন্দর রূপ দেখতে থাকে। সেই দেখে তার সমস্ত বান্ধবীরা ভীষণ পরিমাণে অবাক হয়। এই সুমিতা, তুই কি করছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে এত জোরে বৃষ্টি পড়ছে, তার উপর পুকুরে স্নান করে তুই জলের মধ্যে নিজের মুখ দেখছিস। নিজের রূপের এত অহংকার করা একদম ভালো নয় কিন্তু। তোর রূপ নেই বলে তুই একদম আমার রূপের উপর হিংসা করবি না বলে দিলাম। আর আমার স্নান করা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোরা নিজেদের মতো বাড়ি চলে যা। আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ বৃষ্টির মধ্যে পুকুরের দিকে তাকিয়ে নিজের রূপ দেখবো। এই সবাই চল, তোর বেশি বেশি মুখ হয়েছে। বৃষ্টির মধ্যে পুকুরে ঠান্ডা জলে চুবে থেকে তোর জন্য অপেক্ষা করা আমাদের একেবারেই উচিত হয়নি। এই বলে দোলন তার বান্ধবীদের সঙ্গে সেখান থেকে চলে যায়। কিন্তু সুমিতা তখনও বৃষ্টির মধ্যে ভিজে পুকুরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের রূপের প্রশংসা করতে থাকে। কে তুমি? সুন্দরী রানী কলাবতী? সুমিতা রানী, তুমি এত সুন্দর, আর এই বৃষ্টির জলে ভিজে এই আয়নার মতো পুকুরের জলে তোমাকে তো আরো সুন্দর দেখাচ্ছে। এমন হরিণের মতো চোখ আর গোলাপ ফুলের পাপড়ির মতো ঠোঁটের রং, এই গ্রামের মধ্যে তোমার থেকে সুন্দর কিন্তু আর কেউ নেই। সুমিতা যখন পুকুরের দিকে তাকিয়ে বৃষ্টির মধ্যে এভাবে কথা বলতে থাকে, তখন হঠাৎ করে পুকুরের জল কেমন যেন কেঁপে ওঠে। সেই দেখে সুমিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। একি, বৃষ্টির মধ্যে পুকুরের জলে ভূত নেমে আসলো নাকি? আগে তো কখনো পুকুরের জল এভাবে কেঁপে ওঠেনি, তাহলে এখন কাঁপছে কেন? আমার মনে হয় আমার সৌন্দর্য দেখে পুকুরের জল অভিভূত হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যায়। এই বলে সুমিতা পুকুরের জলে স্নান করতে নেমে পড়ে। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে ভালো করে সাবান মেখে পুকুরের জলে স্নান করে নেয় এবং গায়ে টাওয়াল জড়িয়ে বাড়ির দিকে চলে আসে। এইভাবে সে প্রায় তার বান্ধবীদের সঙ্গে বর্ষার মধ্যে গ্রামের পুকুরে স্নান করতে যায়। সেদিন পুকুরের জল কেঁপে ওঠার কথা সুমিতা দোলন এবং তার বান্ধবীদের বললে তারা কেউ বিশ্বাস করতে চায় না। শোন, ফালতুই আর কি আমার সাথে করিস না কিন্তু। তুই এমনিতেই আগের দিন আমাকে অনেক অপমান করেছিস, আর এখন আমাদেরকে ভূতের ভয় দেখাচ্ছিস যাতে আমরা এই বর্ষার মধ্যে পুকুরে স্নান করতে না আসি, তাই তো? তোর এসব ফালতু কথাতে আমরা পাত্তা দেব না, ঠিক আছে? আরে তুই এত মাথা গরম করছিস কেন? তোর যদি বিশ্বাস না হয় তাহলে এখন আমি আবার পুকুরের জলের দিকে তাকিয়ে কথা বলবো, দেখবি জলটা কেঁপে উঠবে। এই বলে সুমিতা আবার বৃষ্টির মধ্যে পুকুরের জলের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু তখন আর পুকুরের জল কেঁপে ওঠে না। এর ফলে সুমিতার বান্ধবীরা তার কথাই কেউ বিশ্বাস করতে চায় না। দেখতে দেখতে কিছুদিন কাটে। বৃষ্টির পরিমাণ দিনে দিনে বাড়তে শুরু করে। ফলে গ্রামের বউরা কিভাবে বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করতে যাবে সেই বিষয়ে তাদের চিন্তা শুরু হয়ে যায়। মা, আপনাকে আর আপনার ছেলেকে কতবার বললাম যে বাড়িতে একটা শৌচালয়ের ব্যবস্থা করুন, কিন্তু আপনারা তো আমার কথা শুনলেন না। এখন এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে পুকুরে স্নান করতে যাব বলুন তো? আমরা কি ইচ্ছা করে শৌচালয় করছি না? সরকার টাকা পাঠাতে দেরি করছে বলে আমাদের শৌচালয় তৈরি করা হচ্ছে না। আর তোমার তো শখ কম না। আমি যেমন প্রত্যেকদিন সকালে উঠে সামনের কলপাড়ে গিয়ে স্নান করে আসি, তুমিও তো সেখানে স্নান করতে পারো। তোমার তো আবার তোমার বান্ধবীদের সঙ্গে পুকুরে স্নান করতে না গেলে পেটের ভাত হজম হয় না। শুনুন, আপনি যখন ওই কলপাড়ে স্নান করেন তখন পাশের বাড়ির হারান কাকা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে আপনার দিকে হা করে তাকিয়ে থাকে। বুড়োর চুলকানি তো কম নয়। আর আমিও যদি ওখানে স্নান করতে চাই তাহলে আমার দিকেও তো ওরকম অসভ্যের মতো তাকিয়ে থাকবে। সেই জন্যই তো আমি কলপাড়ে স্নান করতে চাই না। এই বলে সুমিতা ভালো করে মুখে মেকআপ করে এবং বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তাকে দেখে দেখে তার সমস্ত বান্ধবীরাও বাড়ি থেকে পুকুরে স্নান করার জন্য বেরিয়ে আসে। তারা বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করছে, সেই সময় বৃষ্টি আরো জোরালো হয়ে ওঠে এবং পুকুরের জল ধীরে ধীরে বেড়ে ওঠে। এই, আজকে আমাদের অনেক স্নান করা হয়ে গেছে, আর দরকার নেই বাবা। এই বর্ষার মধ্যে পুকুরে যদি কোনো সাপ টাপ চলে আসে তারপর বিপদের হাত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আরে তুই এত চিন্তা করিস না তো। প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে এসে পুকুর পরিষ্কার করে দেয়, আর বর্ষাকালে তো বেশি করে পরিষ্কার করা হয়, সুতরাং এসব কিছুই হবে না। এই বলে তারা বৃষ্টির মধ্যে পুকুরে মজা করে স্নান করতে থাকে। সকলে স্নান করা হয়ে গেলেও সুমিতা কিছুতেই পুকুর থেকে উঠতে চায় না। সে মনের আনন্দে আরো বেশি করে স্নান করতে থাকে। হঠাৎ করে পুকুর পাড়ে দূরের দিকে তার একটি বাড়ি চোখে পড়ে। এর ফলে সে ভীষণ পরিমাণে অবাক হয়।
এই দোলন, ওই দুতলা বাড়িটা কবে হলো রে? আমার চোখে তো পড়েনি। এতদিন পুকুরে স্নান করতে আসছি, তবুও এত বড় বাড়ি তো আমার চোখে পড়লো না কখনো। তুই তো নিজের রূপের প্রশংসা করতেই ব্যস্ত থাকিস, বাড়ির দিকে তুই কিভাবে নজর দিবি? এই তো গত 1 মাসে কলকাতার কোনো ব্যবসাদার ওই বাড়িটা তৈরি করেছে। ওখানে কি সব জিনিসপত্র তৈরি হয় নাকি? এভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে পুকুরে স্নান করতে থাকে। সেই সময় বৃষ্টির মধ্যে পুকুরের জল ভীষণ পরিমাণে বেড়ে যায় এবং সুমিতার গায়ে মুখে খুব জ্বালা করতে থাকে। সে জ্বালা যন্ত্রণায় ভীষণ পরিমাণে ছটফট করে। তাকে তার বান্ধবীরা এরকম অবস্থায় দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তারা এরকম অবস্থা দেখে পুকুরে নামতেও ভয় পায়। দোলন পুকুর পাড় থেকে একটা দড়ি খুঁজে নিয়ে আসে। সুমিতা, তুই কোনো চিন্তা করিস না, এই দড়িটা দিচ্ছি, তুই দড়ি ধরে উঠে চলে আয়। আমরা থাকতে তোর কোনো ক্ষতি হবে না। দোলন এবং তার বান্ধবীরা মিলে পুকুরের মধ্যে দড়িটা ফেলে দেয়। সুমিতা অচেতন অবস্থায় কোন রকমে দড়িটা ধরে পুকুর থেকে উঠে আসার চেষ্টা করে। সে কোন রকমে দড়ি ধরে ধরে পুকুর পাড়ে উঠে এসে বৃষ্টির মধ্যেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তাকে তার বান্ধবীরা সবাই মিলে সেই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সুমিতার শ্বশুরবাড়ির লোককেও খবর দেওয়া হয়। ডাক্তারবাবু সুমিতার এরকম অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পায়। ওনার শরীরের মুখে ক্ষতিকারক রাসায়নিক ব্যাকটেরিয়া হয়েছে, আর সেই কারণেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষত বৃষ্টির মধ্যে পুকুরের জলে স্নান করার জন্য ওনার চোখে আর মুখে ও গলায় এরকম বিষাক্ত ঘা বেরিয়েছে। কিন্তু ওর সাথে আমরাও তো প্রত্যেকদিন পুকুরে বৃষ্টির মধ্যে স্নান করেছি, তাহলে আমাদের এরকম হলো না কেন? দেখুন, উনি সারা গায়ে এবং মুখে ভীষণ পরিমাণে মেকআপ করে থাকেন, ফলে পুকুরের জলে যে রাসায়নিক পদার্থগুলো মিশে থাকে সেগুলো ওনার মুখের মেকআপের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ওনাকে অসুস্থ করে তুলেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি এক ধরনের ওষুধ দিয়েছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তারবাবুর কথা শুনে সকলে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। তারা সকলে মিলে সেই মুহূর্তে পুকুরের রাসায়নিক উপস্থিতির কথা স্থানীয় পুলিশকে জানায়। ফলে পুলিশ বাহিনী সেই রাসায়নিক উপস্থিতির কারণ খুঁজে বের করতে শুরু করে। এই দেখুন স্যার, পুকুর পাড়ে একটা পাইপ মাটির নিচ থেকে বেরিয়ে পুকুরের জলে গিয়ে মিশে যাচ্ছে। আমার মনে হয় ওই পাইপ থেকে গিয়ে ওই রাসায়নিক দ্রব্য পুকুরের জলে মিশছে। সুতরাং আমাদের এই পাইপের উৎসটা খুঁজে বের করতেই হবে। হ্যাঁ তো, তুমি তো ঠিকই বলেছো, এতক্ষণ তো আমার ওই জিনিসটা চোখে পড়েনি। এই বলে তারা বৃষ্টির মধ্যে সেই পাইপের উৎস খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে যে পুকুরের পাড়ে নতুন তৈরি দুতলা বাড়ি থেকেই ওই পাইপটি বেরিয়ে এসে পুকুরের জলে মিশে যাচ্ছে। সেই বাড়িতে এক ধরনের হাইব্রিড জাতীয় রাসায়নিক সার তৈরি হয়, আর সেই সার মুরগির শরীরে প্রবেশ করিয়ে কিছুদিনের মধ্যে মুরগিকে বড় করে বাজারে বিক্রি করা হয়। সেই হাইব্রিড সারের অবাঞ্ছিত অংশ এবং ক্ষতিকারক জল সেই পাইপ থেকে বেরিয়ে পুকুরের জলে মিশে যায়, আর বৃষ্টির জল এবং পুকুরের জলে মিশে এক বিষক্রিয়া সৃষ্টি করে। পুলিশরা সেই বাড়ির মধ্যে ঢুকে ব্যবসাদারদের ধরে ফেলে। সেই অসাধু ব্যবসায়ীরা পুলিশদের দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ফলে তারা জেলে যাওয়ার ভয়ে সকল সত্যি ঘটনা স্বীকার করে। আমাদের ক্ষমা করে দিন স্যার, আমরা বুঝতে পারিনি যে আপনারা আমাদের ঠিকানাটা জানতে পেরে যাবেন। আমরা শহর ছেড়ে গ্রামে এসেছিলাম এই অসাধু ব্যবসা করার জন্যই। শহরে এই জাতীয় রোগ অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে, তাই আমাদের এই অপরিচিত গ্রামটাকেই বেছে নিতে হয়েছিল। তোমাদের অসাধু ব্যবসায়ী কারবারের জন্য আমাদের গ্রামের মহিলারা পুকুরে স্নান করতে এসে বর্ষার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং তোমাদেরকে ছেড়ে কখনোই দেওয়া যাবে না। এই, এদেরকে নিয়ে চলো। এই বলে পুলিশ সেই ব্যবসায়ীদের জেলে ধরে নিয়ে চলে যায়। সুমিতা এবং তার বান্ধবী ও তাদের পরিবার এই খবর পেলে সেই মুহূর্তে পুলিশ থানায় ছুটে যায়। এই কদিনে আমার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, আমি এত সহজে তো হার মানবো না। এই ব্যবসায়ীগুলোকে শুধু শাস্তি দিলেই হবে না, আমার চিকিৎসা বাবদ যা যা খরচ হয়েছে এদের সবাইকে সেই টাকা দিতে হবে। আর এমনিও পুকুরের জলে বিষ মেশানোর জন্য এদের কাছে টাকা দাবি করা দরকার। সুমিতার কথাতে তার বন্ধুরাও সায় দেয়। পুলিশ গ্রামের লোকেদের চাপে পড়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে সবার মধ্যে ভাগ করে দেয়। কিছুদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে পুলিশের সাহায্য নিয়ে পুকুরের জল থেকে সমস্ত রকম বিষ পরিষ্কার করা হয়। তারপর থেকে আর বর্ষাকালে গ্রামের বউদের পুকুরের জলে স্নান করতে কোনো অসুবিধা হয় না।